আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নাইম ফাথম মুবিন। শুরুতে বিআরবি কেবল সংবাদ শিরোনাম। বিশ্বকাপের ফাইনালে রাত ১টায় মাঠে নামছে আর্জেন্টিনা স্পেন। মেসির টানা দ্বিতীয় নাকি আমালের প্রথম? ল্যাটিন বনাম ইউরোপ ফুটবলের মহাযুদ্ধ দেখার প্রতীক্ষায় বিশ্ব। বিরোধী দলকে সংবিধান সংশোধন কমিটিতে যোগ দেওয়ার আহ্বান মির্জা ফখরুলের। জুলাই চেতনার সাথে প্রতারণা করেছে বিএনপি, অভিযোগ জামায়াত আমিরের। জুলাইকে বিক্রি করে ফায়দা হাসিলের রাজনীতি দীর্ঘস্থায়ী হবে না, মন্তব্য স্বরাষ্ট্রমন্ত্রীর। একটি দলের নেতারা দেশ জুড়ে লুটপাট চালাচ্ছে, অভিযোগ হাসনাত আব্দুল্লাহর। শাপলা চত্বর হত্যাযজ্ঞে নিহত ৬১ জানালেন চিফ প্রসিকিউটর। শেখ হাসিনা, জেনারেল আজিজ সহ আসামি ৪১। তদন্ত প্রতিবেদন নিয়ে হেফাজতের সন্তুষ্টি। গুলশানের সাবেক ভূমিমন্ত্রী জাবেদের ১৮ কোটি টাকার দুটি ফ্ল্যাট জব্দ করেছে দুদক। শাহজালাল বিমানবন্দরে ফলের বাক্স থেকে ১৬ কেজি স্বর্ণ উদ্ধার। শুনছেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। দর্শক, এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে আছেন সহকর্মী তৌহিদুর রহমান তুহি। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। তুহি, ফাইনাল ম্যাচকে ঘিরে দর্শক সমর্থকরা কি বলছেন? মুবিন, আপনি যেমনটি বলছিলেন, আর্জেন্টিনা এবং স্পেনের মধ্যকার আজকে কিন্তু ফাইনাল ম্যাচটি কিছুক্ষণ পরে অনুষ্ঠিত হবে। এই মুহূর্তে আমি ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় আছি। এখানে দুই দলেরই ব্যাপক সমর্থকদের উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। যদিও পরিবেশ এখানে যে প্রবেশের যে জায়গাটা সেটি নিয়ন্ত্রণ করছে পুলিশ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট যারা আছেন তারা ছাড়া বাইরের কাউকে এখানে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। আমরা একটু কথা বলবো যে দর্শকরা আসলে কি বলছেন, কেমন ফল আশা করতেছেন? আজকে আর্জেন্টিনা 2টা গোল দিবে আর স্পেন একটা দিবে। আপনার আশা কি? আমার আশা কে জিতবে সেটা তো উপর আল্লাহ ভালো জানে, বাট যদি ফেয়ার ম্যাচ হয়, প্রত্যেক ম্যাচের মধ্যে কারচুপি না হয়, তাহলে স্পেন জেতার সম্ভাবনা সবচেয়ে বেশি। ওরা তো আমাদের কাছ থেকে 6-1 হেরেছিল, এবার আশা করি 2-1 বা 7-1 হারতে পারি। না ভাইয়া যে বললো যে আমরা কোনো কারচুপি হবে না, এখানে ভাইয়া ভার সিস্টেমে খেলা হয়। আগের খেলা আর এখনকার খেলা তো অনেক পার্থক্য আছে। তারা আগে দিয়েছিল এটা মানা যাচ্ছে, কিন্তু এখন যে দুই দলই আছে, তাদের যে সমর্থনকারী দল, সেই দুই সমর্থকরা বলছেন যে দুই দলই জিতবেন, সেই আশা তাদেরকে রয়েছে। কিন্তু ফল কি হবে তার জন্য অপেক্ষা করতে হবে আরও কিছুক্ষণ। আমার কাছে এই ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সবশেষ তথ্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসি থেকে কথা বলছেন আমাদের সহকর্মী তৌহিদুর রহমান তুহি। এবারে অন্যান্য প্রসঙ্গ। জুলাই সনদ নিয়ে বিভ্রান্তি না ছড়িয়ে সংবিধান সংশোধন কমিটিতে যোগ দিতে বিরোধী দলকে আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে জুলাই শহীদ সাংবাদিক সম্মাননা অনুষ্ঠানে তিনি আহ্বান জানান। একদলীয় শাসন ব্যবস্থা টিকিয়ে রাখতে আওয়ামী লীগ সরকার রাষ্ট্রের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করেছে বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল। অনুষ্ঠানে ৫ জুলাই শহীদ সাংবাদিকের পরিবারকে নগদ ১ লাখ টাকা ও সম্মাননা দেয়া হয়। বিস্তারিত জানাচ্ছেন মুশফিকুর রহমান। রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে জুলাই গণ অভ্যুত্থানে শহীদ সাংবাদিকদের পরিবারকে সম্মাননা প্রদান অনুষ্ঠানের আয়োজন করে ন্যাশনাল এডিটর্স কাউন্সিল। এ সময় জুলাই শহীদ পরিবারের সদস্যরা তাদের দুরবস্থার কথা তুলে ধরেন। আমার সন্তান যে ও কালকে রাস্তায় ভালোভাবে বেরোতে পারবে, আমি নিজের বাসায় যখন থাকি তখনই তো একটা ভয়ের মধ্যে থাকি। এতে অন্তর্বর্তী সরকারের সাবেক প্রেস সচিব শফিকুল আলম বলেন, যারা জুলাইয়ে সাহসী সাংবাদিকতা করেছে তাদের সন্ত্রাসী তকমা দিয়েছিল আওয়ামী লীগের দোসররা। পুরো জুলাইয়ে মারা গিয়েছেন অ্যাটলিস্ট 5 জন সাংবাদিক, এবং এটা স্বাধীনতার পরে এই প্রথম একটা ঘটনায় সবচেয়ে বেশি সাংবাদিক মারা গেলেন। একটা আওয়াজ আছে কারো? অথচ এই যে 5 জন শহীদ সাংবাদিকের বিষয়ে একটা পত্রিকা কিছু লেখেন। অনুষ্ঠানে স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, জুলাই সনদে স্বাক্ষর করা হয়েছে এবং তা পুরোপুরি বাস্তবায়নের চেষ্টা করছে সরকার। বিভ্রান্তি না ছড়িয়ে বিরোধী দলকে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধানের আহ্বান জানান তিনি। সংসদের সুযোগ এসছে, একটা আপনার কমিটিও তৈরি করা হয়েছে। বিরোধী দলের আমার আহ্বান থাকবে যে তারা আসবেন, এই কমিটিতে যোগ দিবেন এবং সংবিধানের যে বিষয়গুলো পরিবর্তন করা দরকার সেই পরিবর্তন করার তারা সহযোগিতা করবেন। আওয়ামী লীগ সরকারের 17 বছরে লুটপাট ও ধ্বংসযজ্ঞ স্বল্প সময়ে মেরামত করা সম্ভব না জানিয়ে মির্জা ফখরুল বলেন, রাষ্ট্র মেরামতের কাজ চলছে। এত অল্প সময়ের মধ্যে 15 বছরের যে লুটপাট, ধ্বংস, হত্যাযজ্ঞ সবকিছুকে শুধরে দেওয়া সম্ভব নয়, কিন্তু কাজটা শুরু করতে হবে।
এ সময় শেখ হাসিনার বিচারের দাবিতে আন্দোলন অব্যাহত রাখার দাবি জানিয়ে ন্যাশনাল এডিটর্স কাউন্সিলের সভাপতি মাহমুদুর রহমান বলেন, পালিয়ে যাওয়া এক ঘৃণিত রাজনীতিবিদ যতই হুমকি দিক না কেন যে তিনি দেশে ফিরে আসবেন, আমরা প্রস্তুত আছি সেই ফ্যাসিস্টকে মোকাবেলা করবার জন্য। অনুষ্ঠানের প্রত্যেক শহীদ সাংবাদিক পরিবারকে নগদ 1 লাখ টাকা করে দেয়া হয়। মুশফিক রহমান, ATN বাংলা, ঢাকা। জুলাই সনদ গণভোট বাস্তবায়ন না হলে জাতির সাথে বেইমানি করা হবে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায় রক্তাক্ষরে জুলাই চিত্র প্রদর্শনী অনুষ্ঠানে তিনি বলেন, জনগণের আকাঙ্ক্ষার সংসদে বাস্তবায়ন না হলে আন্দোলন চলবে রাজপথে। বিস্তারিত জানাচ্ছেন ঐশী গোস্বামী প্রমা। জুলাই আগস্টের ছাত্র জনতার অভ্যুত্থান ও শহীদদের স্মরণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায় রক্তাক্ষরে জুলাই চিত্র প্রদর্শনীর আয়োজন করে ইসলামী ছাত্র শিবির, যেখানে ফুটিয়ে তোলা হয় জুলাই আন্দোলনের চিত্রসহ ফ্যাসিবাদী শাসনামলের ব্যবস্থা। বিকেলে চিত্র প্রদর্শনীর পরিদর্শনে আসেন জামায়াতে ইসলামের আমির ও বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান ও সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। এ সময় তিনি বলেন, সরকার গণভোটের রায় বাস্তবায়ন না করে জাতিকে সংঘাতের দিকে ঠেলে দিচ্ছে। এই 4 মাসে বিএনপি কখনো বলেনি যে আমরা এটা মানি না, এই রাষ্ট্রপতির আদেশ কোনো এখতিয়ার নাই, এই গণভোট সংবিধান বিরোধী। 4 মাসে কোনো কথা বলেন নাই। সংখ্যাগরিষ্ঠতার শক্তি নিয়ে এখন কেন জনগণের রায়ের বিরুদ্ধে আপনারা ইউটার্ন নিয়েছেন? চমৎকারভাবে আপনারা আপনাদের ভূমিকাকে উল্টে দিয়েছেন। এ সময় জুলাই আগস্টে ছাত্র জনতার গণ অভ্যুত্থান এবং এর সুফল নিয়ে যারা তুচ্ছ-তাচ্ছিল্য করে তাদের কঠোর সমালোচনা করেছেন জামায়াতে ইসলামের আমির ও জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। কোনো ছাড় নাই, 100টাও ছাড় নাই, কোনো ধানাই পানাই মানব না। অনেক লোভ টোপ আমাদেরকে দেওয়া হয়েছে, সবগুলো আমরা ঘৃণা করে প্রত্যাখ্যান করেছি। আমরা বলে দিয়েছি জনগণের সাথে আমরা বেইমানি করব না, জনগণের রায়কে অপমান করব না। আজ যদি গণভোটের রায় ব্যর্থ হয়, জনগণ নির্বাচনী এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠানের উপর আস্থা হারাবে। জুলাই সনদ ও জনগণের আকাঙ্ক্ষা বাস্তবায়নে রাজপথে লড়াইয়ের হুঁশিয়ারিও দেন আমির জামায়াত। ঐশী গোস্বামী প্রমা, ATN বাংলা, ঢাকা। যারা জুলাই চেতনাকে বিক্রি করে ফায়দা লুটতে চাইছে তাদের এই রাজনীতি বেশি দিন টিকবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। জাতীয় প্রেসক্লাবে গণ অধিকার পরিষদ আয়োজিত অনুষ্ঠানে তিনি কথা বলেন। ছলচাতুরির মাধ্যমে অন্তর্বর্তী সরকার গণভোট আয়োজন করেছিল বলে অভিযোগ করেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, জুলাই সনদ বাস্তবায়ন ইস্যুতে যারা নানা হুমকি দিচ্ছে তাদের সাংবিধানিক সংশোধন কমিটিতে ডাকা হলেও সাড়া পাওয়া যায়নি। যে গণভোটের রায়ের ভিত্তিতে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের দাবি করা হচ্ছে তার সংবিধান স্বীকৃত নয় বলেও মন্তব্য করেন সালাউদ্দিন আহমেদ। এ সময় গণ অধিকার পরিষদের সভাপতি ও প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী নুরুল হক নূর বলেন, জামায়াত ইসলামের উত্থান বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের জন্য হুমকি। এই সরকার ব্যর্থ হলে অনেকের অস্তিত্ব বিলীন হয়ে যাবে বলেও মন্তব্য করেন তিনি। এমপি মন্ত্রী হওয়ার জন্য, উপদেষ্টা হওয়ার জন্য জুলাইকে ব্যবহার করেছেন। তাদের এখনো সময় আছে যে নতুন বন্দোবস্তের, নতুন রাজনীতির নতুন ধারা প্রণয়ন করার যে অঙ্গীকার তারা করেছে, আমার বন্ধুরা করেছে, তারা যেন নতুন বন্দোবস্তের নতুন ধারাটা মানুষের সামনে প্রকাশ করে, কিন্তু পুরাতন বন্দোবস্তের আদলে নয়। আমাদের ভাইরা, আমাদের বন্ধুরা, সহযোদ্ধারা আজকে নিজের একটা রাজনৈতিক ভিত্তিতে দাঁড়ানোর আগেই জামাতের ভিত্তিতে, জামাতের জুতা পায়ে দিয়ে দাঁড়াই গেছে। এই জামাতের বন্ধুরা তারা বলছে সরকারকে ব্যর্থ করে দিবে। ভাই, সরকারকে ব্যর্থ করে দিয়ে আপনাদের অস্তিত্ব টিকবে কিনা এটা আপনারা চিন্তা করতেছেন? দুর্নীতি, লুটপাট ও দখলদারিত্বের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সংগঠক ও সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ। ঝালকাঠির রাজাপুর উপজেলার বাইপাস মোড়ে এনসিপি আয়োজিত কেন্দ্রীয় পদযাত্রা কর্মসূচি শেষে পথসভায় তিনি বলেন, আগে এস আলম ব্যাংক ও দেশের সম্পদ লুট করেছে, এখন একটি দলের স্থানীয় নেতারা লুটপাট চালাচ্ছে। এ সময় দলটির কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। যারা ব্যবসায়ীদের টাকায় রাজনীতি করে সংসদে যায়, তারা জনতার কথা বলবে না, তারা ব্যবসায়ীদের কথা বলবে। যারা বালু খেকুদের টাকায় নির্বাচন করে সংসদে যায়, তারা বালু খেকুদের বিরুদ্ধে কখনোই কথা বলবে না।
রাজধানীর মতিঝিল শাপলা চত্বর হত্যাকাণ্ডে 61 জন নিহতের তথ্য পেয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। তবে নিশ্চিতভাবে 58 জনকে শনাক্ত করা হয়েছে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। এই মামলার তদন্ত প্রতিবেদন হাতে পাওয়ার পর সাংবাদিকদের এসব কথা জানান তিনি। তদন্ত সংস্থার খসড়া রিপোর্টে সন্তুষ্টি প্রকাশ করেছে হেফাজতে ইসলাম। হুমায়ুন চিশতি রিপোর্ট। রাজধানীর মতিঝিলে শাপলা চত্বরে 2013 সালের 5 মে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে সংঘটিত হত্যাকাণ্ডের খসড়া তদন্ত প্রতিবেদন সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশনের কাছে জমা দেয় তদন্ত সংস্থা। পরে চিফ প্রসিকিউটর জানান, এতে আসামি হচ্ছেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক সেনাপ্রধান অবসরপ্রাপ্ত জেনারেল মোহাম্মদ আজিজ, সাংবাদিক মোজাম্মেল বাবু, ফারজানা রূপা সহ 41 জন। তবে গ্রেফতারের স্বার্থে পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করা হচ্ছে না। খসড়া রিপোর্টটি আমরা পর্যালোচনা করে দেখছি, হয়তো শিগগির আমাদের কাছে পূর্ণাঙ্গ রিপোর্ট আসবে। আমরা প্রায় 61 জনের একটা তালিকা আমরা পেয়েছিলাম, কিন্তু আমরা 58 জনকে আমরা আইডেন্টিফাই ইতোমধ্যে আমরা করতে পেরেছি। আসামিদের তালিকাটা আমরা প্রকাশ করতে চাচ্ছি না বা পারছি না। শেখ হাসিনার বিরুদ্ধে প্রাথমিক প্রতিবেদন পাওয়া গেছে, সেখানে পুলিশ প্রধান, বিজিবি প্রধান সহ এরকম কয়েকজন আমরা মোটা দাগে বলতেই পারি যে তাদের বিরুদ্ধে একটা খসড়া রিপোর্ট এসছে। এদিকে মামলাটির অগ্রগতি নিয়ে চিফ প্রসিকিউটরের সাথে সাক্ষাৎ করেন হেফাজতে ইসলামের সিনিয়র নায়েবে আমির আব্দুল হামিদ ও যুগ্ম মহাসচিব মামুনুল হক সহ একটি প্রতিনিধি দল। তদন্ত সংস্থার খসড়া রিপোর্টে মোটামুটি সন্তোষ প্রকাশ করেন মামুনুল হক। আমাদের যে এক্সপেকটেশন ছিল, আমাদের যে অভিযোগ ছিল, এই রিপোর্ট, খসড়া রিপোর্ট তার কাছাকাছি আছে। আমরা আরেকটু পর্যালোচনা করে আমরা এই 2-1 দিনের মধ্যেই আমাদের কারেকশনের কথাগুলো আমরা ওনাদেরকে বলবো। আগামী 21 জুলাই নির্ধারিত দিনে খসড়া তদন্ত প্রতিবেদনটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে উপস্থাপন করা হবে বলে জানান চিফ প্রসিকিউটর। বেশি সংখ্যক মানুষ কিন্তু পুলিশই হবে। হুমায়ুন চিশতি, এটিএন বাংলা, ঢাকা। পলাতক সাবেক ভূমি মন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের গুলশানের 2টি ফ্ল্যাট ক্রোক করেছে দুর্নীতি দমন কমিশন। দুদকের উপপরিচালক মশিউর রহমানের নেতৃত্বে অভিযান চালিয়ে ফ্ল্যাট দুটি বুঝে নেয় সংস্থাটির জয়েন্ট টাস্ক ফোর্স। কর্মকর্তারা বলছেন, বর্তমান বাজারে ফ্ল্যাট দুটির মূল্য প্রায় 18 কোটি টাকা, যা সাবেক ভূমি মন্ত্রী সাইফুজ্জামানের অবৈধ সম্পদের অংশ। ইমদাদুল্লাহ বাবুর রিপোর্ট। রাজধানীর গুলশান 2-এ 66 নম্বর রোডের 11 নম্বর বাসার এই ফ্ল্যাট দুটির মালিক আওয়ামী লীগ সরকারের সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ। ভবনটিতে তার মালিকানাধীন 7 তলার একটি ফ্ল্যাটের আয়তন 3747 বর্গফুট এবং 11 তলায় আরেকটি ফ্ল্যাটের আয়তন 3832 বর্গফুট। রোববার আদালতের আদেশ অনুযায়ী শীর্ষ কর্মকর্তার নেতৃত্বে ফ্ল্যাট দুটি ক্রোক করতে অভিযান চালায় দুদকের জয়েন্ট টাস্ক ফোর্স। সাক্ষী এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতিতে ভাঙা হয় ফ্ল্যাটের তালা। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে প্রস্তুত করা হয় ক্রোক তালিকা। তবে ফ্ল্যাট থেকে আগেই সরিয়ে নেওয়া হয়েছিল মূল্যবান আসবাবপত্র বা সম্পদ, বলছেন দুদকের কর্মকর্তারা। আদালতের নির্দেশে রিসিভার নিয়োগ করা হয়েছে। সেই রিসিভারের অংশ হিসেবে ফ্ল্যাট দুটিতে প্রবেশ এবং ফ্ল্যাট দুটি থেকে কি আছে না আছে সেটা আমরা আইডেন্টিফাই করে রিসিভার হিসেবে সম্পদ ইউনিটকে আমরা বুঝিয়ে দেওয়ার জন্য এসেছি। ক্রোক তালিকা তৈরি করে আদালতে তা বুঝিয়ে দেয়া হবে বলেও জানিয়েছেন এই কর্মকর্তা। দামি জুতা, দামি কাপড় এবং বিভিন্ন ফার্নিচার রয়েছে, এগুলো আমরা ইনভেন্টরি করে পরবর্তীতে সম্পদ ইউনিটকে বুঝিয়ে দিব, যাতে তারা এটা রাষ্ট্রের আওতায় আনতে পারে। 2025 সালের নভেম্বরে ফ্ল্যাট দুটি ক্রোকের আদেশ দেয় ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালত। এছাড়াও দুদকের আবেদনের প্রেক্ষিতে এবছরের জানুয়ারিতে যুক্তরাষ্ট্র, সংযুক্ত আরব আমিরাত, মালয়েশিয়া ও ভারত সহ 9টি দেশে সাবেক মন্ত্রী জাবেদের 330টি বাড়ি এবং ফ্ল্যাট জব্দের আদেশ দিয়েছে আদালত। ইমদাদুল্লাহ বাবু, এটিএন বাংলা, ঢাকা। রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কার্গো ভিলেজে ফলের ক্যারেটের মধ্যে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা অন্তত 16 কেজি স্বর্ণের বার জব্দ করা হয়েছে। সকালে ডিজিএফআই ও ঢাকা কাস্টমস হাউস যৌথ অভিযান চালিয়ে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা স্বর্ণের চালানটি উদ্ধার করে। এ বিষয়ে বিস্তারিত তথ্য পরে জানানো হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এটিএন বাংলা 30 বছরের পদার্পণ উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছে জিয়া সাংস্কৃতিক সংগঠন জিসাস।
এটিএন বাংলার প্রধান কার্যালয়ে ফুল দিয়ে শুভেচ্ছা জানায় সংগঠনটি। শুভেচ্ছা গ্রহণ পর্ব শেষে জিসাসের সকল সাংস্কৃতিক কার্যক্রমে পাশে থাকার কথা বলেন এটিএন বাংলা ও এটিএন নিউজের চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান। আরও জানাচ্ছেন তৌহিদুর রহমান নিশান। দেশের প্রথম স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এটিএন বাংলার ৩০ বছরে পদার্পণ উপলক্ষে শুভেচ্ছা জানাতে প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয়ে আসে জিয়া সাংস্কৃতিক সংগঠন জিসাসের একটি প্রতিনিধি দল। এ সময় এটিএন বাংলার চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমানের হাতে ফুলেল শুভেচ্ছা তুলে দেয় সংগঠনের নেতৃবৃন্দরা। এটিএন বাংলা বাঙালি জাতির হারিয়ে যাওয়া অফুরন্ত হাসি, তাই তো আমরা সকল বাঙালি আজও এটিএন বাংলাকে ভালোবাসি। শুভেচ্ছা জানাতে এসে জিসাসের সাধারণ সম্পাদক খম জাহাঙ্গীর আলম বলেন, এটিএন বাংলা সবসময় শুদ্ধ সাংস্কৃতিক প্রচারের মাধ্যমে জনগণের মনে স্থান করে নিয়েছে। আজকে ৩০ বছর ধরে যে এটিএন যেভাবে বাংলাদেশে নিষ্ঠাভাবে কাজ করেছেন, আমরা জিসাসের কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে আমরা চেয়ারম্যান সাহেবকে অনেক ধন্যবাদ জানাই। এটিএন বাংলা এবং এটিএন নিউজের চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান জানান, জিসাসের সকল সাংস্কৃতিক কার্যক্রমে পাশে থাকার কথা। আমরা বরাবরই জিসাসের সঙ্গে ছিলাম। বিগত সরকারের সময়ও নানা ঘাত প্রতিঘাতের পরেও আমরা যতটুকু সম্ভব হয়েছে চেষ্টা করছি তাদের সঙ্গে থাকার জন্য, তাদের প্রোগ্রামগুলিকে তুলে ধরার জন্য। এই সাংস্কৃতিক মনার লোকদের সঙ্গে সবসময় থাকি। তো আগামীতে ইনশাল্লাহ আমি তাদের কথা দিতে পারি যে এটিএন বাংলা সবসময় তাদের সঙ্গে থাকবে। তাদের যত কর্মকাণ্ড আমরা এটা জাতির কাছে তুলে ধরার চেষ্টা করব। একই সাথে জিয়া সাংস্কৃতিক সংগঠনের উত্তরোত্তর সাফল্য কামনা করেন এটিএন বাংলার চেয়ারম্যান। তৌহিদুর রহমান নিশান, এটিএন বাংলা, ঢাকা। এ পর্বের শুরুতেই পূবালী ব্যাংক বাণিজ্য সংবাদ। দেশের জীবনধারা ও বিনোদন খাতে নতুন মাত্রা যোগ করতে আকিজ ইনসাফ গ্রুপ উদ্বোধন করল দ্য গ্র্যান্ডিয়ার এবং প্লেফিনিটি, যা একই ছাদের নিচে প্রিমিয়াম ডাইনিং ও আধুনিক বিনোদনের এক অনন্য গন্তব্য। রাজধানীতে আয়োজিত এক অনুষ্ঠানে প্রতিষ্ঠান দুটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন আকিজ ইনসাফ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শেখ জামিল উদ্দিন। দ্য গ্র্যান্ডিয়ার এমন একটি প্রিমিয়াম ফুড ডেস্টিনেশন যেখানে দেশি ও আন্তর্জাতিক বিভিন্ন স্বাদের খাবার, আধুনিক স্থাপত্য, নান্দনিক পরিবেশ এবং মানসম্মত সেবার সমন্বয়ে গড়ে তোলা হয়েছে। অন্যদিকে প্লেফিনিটি ভবিষ্যৎমুখী মহাকাশ অনুপ্রাণিত নকশায় নির্মিত আধুনিক বিনোদন কেন্দ্র, যেখানে রয়েছে অত্যাধুনিক গেমিং, ইন্টারঅ্যাক্টিভ আকর্ষণ এবং নানা ধরনের রোমাঞ্চকর অভিজ্ঞতা। সব বয়সের দর্শনার্থীদের জন্য এটি হবে আনন্দ, কল্পনা এবং প্রযুক্তি নির্ভর বিনোদনের নতুন এক জগৎ। টেকসই নেট জিরো ইনিশিয়েটিভ এবং এনার্জি এফিসিয়েন্সি প্রোগ্রামের জন্য সাশ্রয়ী ও ক্লিন এনার্জি ক্যাটাগরিতে ওয়ালটন অর্জন করেছে এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড 2026। রাজধানীর রেডিসন ব্লুতে আয়োজিত অনুষ্ঠানে ওয়ালটনকে 3টি ক্যাটাগরিতে এই অ্যাওয়ার্ড প্রদান করা হয়। পাশাপাশি উৎপাদন প্রক্রিয়ায় টেকসই সবুজ প্রযুক্তি ব্যবহার এবং জলবায়ু সুরক্ষায় বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ জলবায়ু ও পরিবেশ ক্যাটাগরিতেও ওয়ালটনকে এই পুরস্কার দেওয়া হয়। এছাড়া বর্ষসেরা সবচেয়ে টেকসই ইলেকট্রনিক পণ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠান ক্যাটাগরিতেও এই পুরস্কার পেয়েছে ওয়ালটন। পুরস্কারগুলো গ্রহণ করেন ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ পিএলসির অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ ইউসুফ আলী, সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন, শাহজালাল হোসেন লিমন, তানভীর আঞ্জুম ও প্রতীক কুমার মদক, চিফ মার্কেটিং অফিসার জোহেব আহমেদ, ইএইচএস অ্যান্ড সাস্টেইনেবিলিটি বিভাগের প্রধান মোহাম্মদ মোস্তাফিজুর রহমান রাজু সহ অন্যান্যরা। এ পর্বের শুরুতেই খেলার খবর। সিরিজ নির্ধারণী তৃতীয় টি-20তে জিম্বাবুয়েকে 4 উইকেটে হারিয়েছে বাংলাদেশ। তাতে প্রথম ম্যাচে হেরে পিছিয়ে থেকেও 2-1 ব্যবধানে টি-20 সিরিজ জিতল টাইগাররা। জিম্বাবুয়ের দেয়া 144 রানের টার্গেটে ব্যাট করতে নেমে দলের 4 রানে সাইফ হাসানের উইকেট হারায় টাইগাররা। দ্বিতীয় উইকেটে তানজিদ হাসান ও পারভেজ হোসেন 55 রান যোগ করে শুরুর বিপর্যয় কাটান। শেষ ওভারে জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ছিল 5 রান। ব্র্যাড ইভান্স ওভারের দ্বিতীয় বলে মোসাদ্দেক এবং তৃতীয় বলে সাইফুদ্দিনের উইকেট তুলে নিয়ে হ্যাটট্রিকের সম্ভাবনা জাগিয়ে তোলার সঙ্গে সঙ্গে দলকে জয়ের কাছেও নিয়ে যান। শেষ পর্যন্ত শেখ মেহেদী বাউন্ডারি হাঁকিয়ে 6 উইকেটে 144 রান তুলে 2 বল আগেই দলের জয় নিশ্চিত করেন।
এর আগে বুলাওয়েতে টস জিতে ব্যাট করে 7 উইকেটে 143 রানে থামে স্বাগতিক জিম্বাবুয়ের ইনিংস। দলের পক্ষে সর্বোচ্চ 73 রান করেন ডিয়ন মেয়ার্স, 47 রান করেন ব্রায়ান বেনেট। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনামগুলো এক নজরে আরেকবার। বিশ্বকাপের ফাইনালে রাত 1টায় মাঠে নামছে আর্জেন্টিনা স্পেন। মেসির টানা দ্বিতীয় নাকি ইয়ামালের প্রথম? ল্যাটিন বনাম ইউরোপ ফুটবলের মহাযুদ্ধ দেখার প্রতীক্ষায় বিশ্ব। বিরোধী দলকে সংবিধান সংশোধন কমিটিতে যোগ দেওয়ার আহ্বান মির্জা ফখরুলের। জুলাই চেতনার সাথে প্রতারণা করেছে বিএনপি, অভিযোগ জামায়াত আমিরের। জুলাইকে বিক্রি করে ফায়দা হাসিলের রাজনীতি দীর্ঘস্থায়ী হবে না, মন্তব্য স্বরাষ্ট্রমন্ত্রীর। একটি দলের নেতারা দেশ জুড়ে লুটপাট চালাচ্ছে, অভিযোগ হাসনাত আব্দুল্লাহর। শাপলা চত্বর হত্যাযজ্ঞে নিহত 61 জানালেন চিফ প্রসিকিউটর। শেখ হাসিনা, জেনারেল আজিজ সহ আসামি 41। তদন্ত প্রতিবেদন নিয়ে হেফাজতের সন্তুষ্টি। গুলশানের সাবেক ভূমিমন্ত্রী জাবেদের 18 কোটি টাকার দুটি ফ্ল্যাট জব্দ করেছে দুদক। শাহজালাল বিমানবন্দরে ফলের বাক্স থেকে 16 কেজি স্বর্ণ উদ্ধার। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube.com/ATN Bangla News। ধন্যবাদ।